প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা সকলেই জানি কোভিড-19 তথা করোনা ভাইরাস আবার অপ্রতিরোধ্য গতিতে বেরিয়ে চলছে। প্রকৃতির শিক্ষা হলো সহ্য করো, না হলে ধ্বংস হয়ে যাও। জীবন মৃত্যু আল্লাহর হাতে। তারপরও আমাদেরকে নিয়ম কানুন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পড়ালেখা বন্ধ করা যাবে না, কারণ অনাভ্যাসে বিদ্যানাশ। আজকে আমরা প্রকৃতি ও প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রকৃতি ও প্রত্যয় নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে, কঠিন বিষয়, তারপরে পড়তে হবে, কারণ সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তো আমি এখানে প্রথমে কিছু শব্দ লিখেছি: মূরক, দাতা, ডিঙা, মানব, কারিগর। এই শব্দগুলোকে বিশ্লেষণ করলে বা ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। একটা হচ্ছে মূর, একটা হচ্ছে দা, একটা হচ্ছে ডিঙি, একটা হচ্ছে মনু, একটা হচ্ছে কারি। এখানে পাওয়া যাচ্ছে অ, ত্রিজ, আ, অ, গর। তো শব্দকে বাংলে দুটো অংশ পাওয়া যায়। আর প্রথম যে অংশটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মূল অংশ। এটা হচ্ছে মূল অংশ, আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এই মূল অংশকে বলা হয় প্রকৃতি। শব্দকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায় এবং মূল অংশকে বলা হয় প্রকৃতি। তারপর এর পরবর্তীতে যে অংশ থাকে, বাকি যে অংশ থাকে, যে অতিরিক্ত অংশ থাকে, সেটাকে বলা হয় প্রত্যয়। ইংরেজিতে যাকে বলা হয় সাফিক্স। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে অতিরিক্ত অংশ, শব্দের যে অতিরিক্ত অংশ বা শব্দের যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রত্যয়। এই প্রকৃতি আবার দুই প্রকার। হচ্ছে নাম প্রকৃতি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতিকে বলা হয় শব্দমূল, আর ক্রিয়া প্রকৃতিকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল বা ধাতু। তখন আমরা শব্দমূল কোনটা, ক্রিয়ামূল বা ধাতু, সেটা দেখবো। এখানে দেখা যাচ্ছে মূল, দা, এগুলো হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। এগুলো হচ্ছে কি ক্রিয়ামূল বা ধাতু। আর ডিঙি, মনু, কারি এগুলো হচ্ছে শব্দমূল। তো যেহেতু ক্রিয়ামূল বা ধাতু, সেজন্য ক্রিয়ামূল বা ধাতুর আগে একটা রূঢ় চিহ্ন দিতে হবে বা ধাতু চিহ্ন, ধাতু চিহ্ন দিতে হবে। ক্রিয়ামূল বা ধাতুর আগে এই চিহ্ন অবশ্যই দিতে হবে, রুট বা চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন আমরা সংজ্ঞাটা আবার বলতে পারি: শব্দের যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দমূল বা ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতি পেয়ে গেছি। প্রকৃতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে শব্দমূল নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা নাম প্রকৃতিকে ভাঙলে পাচ্ছি শব্দমূল, আর ক্রিয়া প্রকৃতি এক নাম হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ঠিক তেমনি প্রত্যয় দুই প্রকার। প্রত্যয়কে ভাঙলে পাচ্ছি প্রত্যয় প্রকার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে
তদ্ধিত প্রত্যয়। এখন আমরা চিনব কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়। ধাতুমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। ধাতুমূল বা ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। শব্দমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন এখানে মূর এবং দা এগুলো হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, এগুলোর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে অক এবং ত্রিশ এগুলো হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, অক ত্রিশ হচ্ছে কৃত প্রত্যয়, আর মূর দা হচ্ছে ধাতু। এরপরে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন এখানে ডিঙি, মনু, কার এগুলো হচ্ছে শব্দ, এগুলোর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে আ, অ, গর, এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এগুলোর নাম দিতে পারি আমরা তদ্ধিত প্রত্যয়। আবার এই কৃত প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। কৃত প্রত্যয়কে দুই ভাগে, তো দুই প্রকার কৃত প্রত্যয় হচ্ছে দুই প্রকার। যেমন বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এখন বাংলা কৃত প্রত্যয় কোনগুলা? যেগুলা বাংলা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে তাকে বলা হয় বাংলা কৃত প্রত্যয়। এখানে মূর হচ্ছে বাংলা ধাতু, তার সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তো এই মূর হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এই মূর হচ্ছে বাংলা ধাতু এবং এই অক্ষ হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, মূর বাংলা ধাতু এবং অক্ষ হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এরপরে ধা যুগ ত্রিজ, দা যুগ ত্রিজ। এখানে দা হচ্ছে সংস্কৃত ধাতু বা তৎসম ধাতু, আর ত্রিজ হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় বা তৎসম কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ত্রিজ সংস্কৃত কৃত প্রত্যয়, দা সংস্কৃত ধাতু। এরপরে কৃত প্রত্যয় আমরা চিনলাম কোনটা বাংলা কৃত প্রত্যয়, কোনটা সংস্কৃত কৃত প্রত্যয়, সেটাও জানলাম। তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার, তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে এটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপর একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ডিঙা, ডিঙি যোগ আ। এই ডিঙা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এই ডিঙি হচ্ছে ডিঙি না, ডিঙির সাথে যেটা আ হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। ডিঙি হচ্ছে বাংলা শব্দমূল, ডিঙি হচ্ছে বাংলা শব্দমূল, আর আ হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এরপরে মানব, মনু যোগ অ। মনু হচ্ছে সংস্কৃত শব্দমূল, আর হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপরে কারিগর। কারিগরের কারি হচ্ছে বিদেশি শব্দ, বিদেশি শব্দমূল। এরপরে গর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়।
তো আমরা আশা করি প্রকৃতি প্রত্যয় চিনলাম, এরপরে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় চিনলাম, এরপরে কোনটা বাংলা কৃত প্রত্যয় কোনটা সংস্কৃত কৃত প্রত্যয় সেটাও চিনলাম, এবং কোনটা বাংলা তদ্ধিত প্রত্যয় সেটাও চিনলাম, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় সেটাও চিনলাম। প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে এগুলো হচ্ছে: এক, ধাতুমূলক প্রত্যয়, দুই হচ্ছে শব্দমূলক প্রত্যয়। এগুলোর মধ্যে শব্দমূল্য অনেকটা সহজেই নির্ণয় করা যায়, যেমন কাব্য, এটা নির্ণয় করা সহজ, অভিযোগ যোগ। তেমনি সাহিত্য, শহীদ যুগ যোগ, জেলে জাল যুগ ইয়া, তারপর পান্তা মানে যুগ তা। মোটামুটি শব্দমূল সহজেই নির্ণয় করা যায়, কঠিন হয় ধাতুমূল নির্ণয় করতে, আর বিশেষ করে সংস্কৃত ধাতু নির্ণয় করার ক্ষেত্রে। বাংলা ধাতু যেগুলো আছে সেগুলো দেখলেই চেহারা দেখেই বুঝে যায়। তো ধাতুমূল অনেক আছে, সমস্ত ধাতুমূল অনেক, আমরা সবগুলো ধাতু নিয়ে আলোচনা করব না, আমরা যেগুলো থেকে আসে পরীক্ষায় আসে সেরকম ধাতু নিয়ে আমরা আলোচনা করব। ধাতুর একটা তালিকা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে আছে, অনেকগুলো তালিকা আছে বাংলা ধাতু এবং সংস্কৃত ধাতু, যেটা মনির চৌধুরী এবং তোফাজ্জল হোসেন চৌধুরী লিখেছেন, সেখানে পাওয়া যাবে। আমি কয়েকটা পরিচিত ধাতুমূল যেগুলো থেকে পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, যেমন কর হচ্ছে বাংলা ধাতু, কর এটা দিয়ে শব্দ করলে পাওয়া যায় কর যুগ আ মানে করা। ঠিক তেমনি এই কর ধাতুর সংস্কৃত হবে ক্রি। ক্রি দিয়ে অনেক শব্দ তৈরি করা যায়, যেমন কর্তা হবে ক্রি। এখানে ধাতু চিহ্ন অবশ্যই দিতে হবে, ধাতু চিহ্ন না দিলে হবে না। ক্রি যুগ তা কর্তা। কর্তব্য, ক্রি যুগ তব্য, কর্তব্য। এরপরে কার্য, ক্রি যুগ জ কার্য। এরপরে করণ, ক্রি যুগ অন। এরপরে কারক, ক্রি যুগ অক কারক। এরকম শব্দ তৈরি করা যায় ক্রি দিয়ে, ক্রি ধাতু দিয়ে। কিন্তু বাংলায় হচ্ছে কর ধাতু, সংস্কৃত সেটা হচ্ছে ক্রি। এই ক্রি দিয়ে কর্তা, কর্তব্য, কার্য, করণ, কারক শব্দ তৈরি করা যায়। এরপরে ধর, ধর দিয়ে ধরা, ধর যুগ ধরা, বোঝা যাচ্ছে ধর, জানা সহজ। সংস্কৃত সেটা হবে ধৃ, যেমন ধার্য, ধৃ যুগ ধার্য।
ধারণ, দৃঢ় অনড়, ধার্য ধারণ ধৃত, দৃঢ় তো ধৃত লেখা যায়। এভাবে তৈরি করা যায় ধৃতি অনেক। এরপর আছে শুন ধাতু, বাংলা শুন। শুন যোগ লেখা যায় শোনা। এখানে হবে সেটা হবে শ্রু, এবং শ্রু দিয়ে তৈরি করা যায় শ্রাব্য, শ্রুযুগ জ শ্রাব্য, শ্রবণ, শ্রুযুগ অনড়, শ্রুতি, শ্রুযুক্তি শ্রুতি, শ্রবণীয়, শ্রুযুগ অনীয়। এভাবে শ্রুতি অনেক ধাতু, অনেক শব্দ হয় শ্রুতি। এরপরে ঘষ ধাতু। ঘষ ধাতু দিয়ে কি হয়? ঘষ যোগ ঘষা। এখানে হবে গ্রীষ, সংস্কৃতি সেটা হবে গ্রীষ। গ্রীষ দিয়ে যেমন গ্রীষ যোগ অনড়, ঘর্ষণ, ঘর্ষণ শব্দ তৈরি করে যায় গ্রীষ। এরপরে পর, বাংলায় সেটা হচ্ছে পর, পরা, পর যুগ সংস্কৃত সেটা হচ্ছে পট, যেমন পাঠ্য, পট যুগ পাঠ্য, যেমন পঠিত, পট যুগ পঠিতব্য, পঠিতব্য, পট যুগ তব্য, এভাবে তৈরি করা যায়। এরপরে ক্যান ধাতু, এটা দিয়ে কি তৈরি করা যায়? কেনা। ক্যান যুগ ক্যান যুগ মানে কেনা, ক্যান ধাতু দিয়ে, এবং সেটা সংস্কৃত হবে ক্রি, যেমন ক্রেতা লেখা যায় ক্রেতা, কি হবে? ক্রি যুগ তা, ক্রেতা, ক্রয়, ক্রয় লেখা যায় ক্রি যুগ ক্রয়। এরপরে হাঁস ধাতু আছে, হাঁস, হাসা লেখা যায় হাঁস যোগ সংস্কৃত সেটা হবে হস, যেমন হাস্য, হস যুগ জ হাস্য। এরপরে লেখা যায় বুঝ, সেটা হয় বুঝ যোগ বোঝা। সংস্কৃত হবে সেটা বুধ, যেমন বুদ্ধি, বুধ যুগ তি, বুদ্ধি। এভাবে অনেক শব্দ তৈরি করা যাবে, যেগুলা আমি যেগুলা প্রচলিত যেগুলো আসবে সেগুলা লিখেছে, আরো আছে মনির চৌধুরীর বইতে আরো পাওয়া যাবে।
তো ধাতু ধরে এভাবে আসলে মনে রাখতে হবে, কিছুই করার নেই, আমরা গণিত মুখস্থ রাখি সূত্র ধরে। তারপরেও কতগুলো কৌশল আছে মনে রাখার, কিন্তু সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। যেমন বদ, এটা ধাতু, ধাতুমূল শব্দমূল আমাদের অনেকটা অপরিচিত। যেমন হন যোগ অ, তেমনি শোক, শোক, সূচ যোগ অ, এগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী, এগুলো নিয়মের মধ্যে পড়বে না। আমরা পরবর্তী ক্লাসে একটা কৌশলের মাধ্যমে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করার চেষ্টা করবো। সেটা হচ্ছে শব্দের শেষাংশ ধরে, যেমন কর্তব্য, মন্তব্য, গন্তব্য, পঠিতব্য, দ্রষ্টব্য। এখানে প্রত্যেকটা শব্দের শেষে তব্য আছে, তব্য, তব্য, এখানে শুধু তব্য আছে। তো তব্য থাকলে, শব্দের শেষে তব্য থাকলে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে তব্য বসিয়ে দিতে পারবো প্রত্যয় হিসেবে। এরপরে বাকি থাকে ধাতু নির্ণয় করা, ধাতু বা শব্দমূল। যেমন ক্রি যুক্তব্য, মন যুক্তব্য, এরপরে গম যুক্তব্য, পর যুক্তব্য, এরপরে দৃশ যুক্তব্য। অর্থাৎ আমরা শব্দের শেষাংশের মাধ্যমে প্রথমে প্রত্যয় নির্ণয় করে ফেলবো, এরপরে ধাতুমূল বা শব্দমূল নির্ণয় করার চেষ্টা করব। এটা একটা হচ্ছে কৌশল, এটা একটা সহজ কৌশল, তারপরেও একদম মোক্ষম উপায় না, কিন্তু আমাদের প্রকৃত প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন আসবে, নাম সহ প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় করো। যেমন একটা শব্দ দেওয়া থাকবে, কারক দেওয়া থাকলো, সেটার প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় করতে বলবে নাম সহ। যেমন এটাকে বাংলায় পাচ্ছি আমরা ক্রি যুগ অক, তাহলে দেখা যাচ্ছে এটা ক্রি হচ্ছে প্রকৃতি, অক হচ্ছে প্রত্যয়। সেটা কোন প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয়। লিখতে হবে এভাবে, নির্ণয় করার পর পাশে দিয়ে লিখতে হবে কৃত প্রত্যয়। এটা কি বাংলা কৃত প্রত্যয় নাকি সংস্কৃত কৃত প্রত্যয় সেটা লিখতে হবে না, শুধু লিখতে হবে এটা কৃত প্রত্যয়। ঠিক তেমনি মানব, বাংলায় পাচ্ছি মনু যোগ অ, তাহলে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যেহেতু এটা শব্দমূল, তদ্ধিত প্রত্যয়। তো প্রকৃতিও প্রত্যয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।